হ্যালো ফ্রেন্ডস, আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা 2024-25 ডাব্লিউপি এবং কেপির জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। ঠিক আছে, আজ তোমাদের মগধ সাম্রাজ্যের ইতিহাস পড়াবো। তো এই মগধ সাম্রাজ্যের ইতিহাস পড়লে আমরা দেখতে পাই যে এই সাম্রাজ্যে 5টি রাজবংশ প্রথমে শাসন করছে, এক পর আর কি। ঠিক আছে, তো সেই আমি তোমাদের এটা দেখো, যদি তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে লিখে দিতাম তাহলে হয়তো 20-25টা কোয়েশ্চেনে শেষ হয়ে যেতাম, কিন্তু ওটা অনেক কষ্ট করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর অনেক ভুল হয়ে যাবে অনেক সময়। আমি তোমাদের নোট আকারে লিখে এনে দেবো এখানে, তোমাদের ওই নোটটা পড়লে তোমাদেরকে জোর করে মুখস্থ রাখতে হবে না। ঠিক আছে, পরপর অটোমেটিক মনে পড়ে তোমাদের। তাই আমি ঠিক করেছি যে তোমাদের প্রত্যেকটা রাজবংশ নিয়ে আলোচনা করে দেবো, এবং কি কোথায় কি মানে একটা কোয়েশ্চেন তোমাদের বাদ যাবে না ওখান থেকে। ঠিক আছে, তোমরা ভালো করে ক্লাসটি করো। দেখো, ঠিক দেখো, প্রথমে 5টা রাজবংশ শাসন করছে। 5টা রাজবংশর নাম লেখো। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। ঠিক আছে, হয়তো আমি তো লিখে যাবো, তোমরা হয়তো বুঝতেই পারো না, পরবর্তী অনেক মিস করে যাবে শুনলে। হয়তো খাতা কলম নিয়ে বসে যাও আর লিখতে শুরু করো। ঠিক আছে, চলো দেখো মগধ সাম্রাজ্য প্রথমে 5টা রাজবংশ শাসন করছে। 1 নম্বর আছে হর্ষঙ্গ বংশ। ঠিক আছে, হর্ষঙ্গ বংশ। 2 নম্বর আছে শিশুনাগ বংশ। তোমরা লিখো কিন্তু। ঠিক আছে, হর্ষঙ্গ, শিশুনাগ। 3 নম্বর আছে নন্দ বংশ। 4 নম্বর আছে মৌর্য বংশ। 5 নম্বর লিখো শুঙ্গ বংশ। লিখো ঠিক মতো। ঠিক আছে, ভুল লেখো না, আমি মুছাটা নিয়ে আসি। প্রথমে লেখো হর্ষঙ্গ বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং নন্দ বংশ, মৌর্য বংশ এবং শুঙ্গ বংশ। লেখা হয়েছে, লেখো। ঠিক আছে, এই 5টা আমাদের রাজবংশ পাই আমরা এই পড়লে। ঠিক আছে, এবারে আমি এইগুলা মুছছি। ঠিক আছে, এবার আমরা হর্ষঙ্গ বংশ নিই। তার আগে বলে দিই, এই 5টা রাজবংশের সঙ্গে এখান থেকেও প্রশ্ন আসে। কিন্তু কীরকম প্রশ্ন আসে, যে হয়তো কি দিয়ে দিল যে আগে প্রথম শুঙ্গ বংশ, মৌর্য বংশ, নন্দ বংশ, শিশুনাগ বংশ। বলবে যে পরপর বংশানুক্রমে তোমরা সাজাও। হ্যাঁ, তো তোমরা যদি বংশানুক্রমে এটা না জানো, কী করে লিখতে পারে? তাহলে ভুল করে আসবে। আগে কোন বংশরা আসে? হর্ষঙ্গ বংশ আসেছে আগে, এন মৌর্য বংশ আগে আসেছে, না শুঙ্গ বংশ আসে? তোমরা কী করে জানতে পারবে বলো? হ্যাঁ, কাজেই তোমাদেরকে এইটা পরপর মনে রাখাটা জরুরি। দেখো, হর্ষঙ্গ বংশ প্রথমে আছে হর্ষঙ্গ, সেন, নন্দ, মৌর্য, শুঙ্গ। এটার একটা ট্রিক আছে আমার কাছে। ঠিক আছে, তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা লেখো। হর্ষঙ্গ এটা লেখো হ। দেখো, এটা আমি আমার স্যার কাছ থেকে পেয়েছি আর কি। আমি যখন ক্লাস করতাম কোচিংয়ে, তখন ওনার কাছ থেকে নেওয়া। ঠিক আছে, কাজে আমার অনেক বন্ধু হয়তো আছে যারা ওদের এটা দেখে মনে পড়ে যে এটা স্যারে করার। কিন্তু স্যারে করালে বিদ্যাটাকে যত প্রচার করবো কিংবা আমি দিব, ততই আমার বাড়বে, তাই না? ওটা নিয়ে কোনো তর্ক বিতর্ক আমরা মানে করবে না। ঠিক আছে, হ লেখো হসি মদে ন, হসি না মদে ন সু। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, যে হ দিয়ে মানে 5টা হ, সি, না, ম, সু, এই জিনিসটা তোমরা মনে রাখবে। তাহলে তোমার পরপর নামগুলো, তোমার রাজবংশের নামগুলো মনে পড়বে। হ দিয়ে হচ্ছে হর্ষঙ্গ বংশ, তালবস্যের রশ্মি দিয়ে হচ্ছে শিশুনাগ বংশ, দন্তনাকার দিয়ে হচ্ছে নন্দ বংশ, ম দিয়ে হচ্ছে মৌর্য বংশ, আর তালবস্যের রস্যু দিয়ে হচ্ছে শুঙ্গ বংশ। এটা এই ট্রিকটা তোমরা লিখে নাও। ঠিক আছে, লেখা হয়েছে? ঠিক আছে, আমি মুছছি। এবারে এই হর্ষঙ্গ বংশ লিখে তোমরা একটা হেডিং দাও। ঠিক আছে, দিয়েছ? দেখো লেখা এবার আমি বলছি, সেটা তোমরা লেখো। হর্ষঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন বিম্বিসার। লেখো, হর্ষঙ্গ প্রতিষ্ঠা করেন বিম্বিসার। প্রতিষ্ঠা করেন
ময় বরসি দন্তসাকার র। ঠিক আছে, লেখা হয়েছে হর্ষ বংশ প্রতিষ্ঠা করেন বিম্বিসার। এবার লেখো যে বিম্বিসারের উপাধি কী ছিল। বিম্বিসারের উপাধি ছিল কী ছিল? সৈনিক। হলো, সৈনিক হয়ে গেল। এবারে এর রাজধানী, বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? লেখো এর রাজধানী ছিল রাজগৃহ। ঠিক আছে, রাজগৃহ। হ্যাঁ, এই রাজগৃহটা তোমরা লিখে রাখো। এই রাজগৃহ 5টি পাহাড় দিয়ে ঘেরা ছিল। এই রাজগৃহ 5টি পাহাড় দিয়ে ঘেরা ছিল। ঠিক আছে, এটা তোমরা লেখো। লেখা হয়েছে। মুছি দেখো বিম্বিসারের চিকিৎসক ছিলেন জীবক। বুঝলে, হয়েছে লেখা। লেখো বিম্বিসারের চিকিৎসক ছিলেন জীবক। হ্যাঁ, এবারে একটা জিনিস আছে যে বিম্বিসার ছিলেন এমন একজন রাজা যার স্থায়ী সেনাবাহিনী ছিল। পরীক্ষা আসে এটা যে কোন রাজার যে স্থায়ী সেনাবাহিনী ছিল। দেখো যে বিম্বিসার হলেন, স্টার দিন দেখো, স্টারটা পয়েন্ট দাও, এটা একটা পয়েন্ট দাও। বিম্বিসার এমন এক ধরনের রাজা যার স্থায়ী সেনাবাহিনী ছিল। দেখো বিম্বিসার হলেন এমন এক ধরনের রাজা যার স্থায়ী সেনাবাহিনী ছিল। দেখো আমার হাত লেখাটা একটুকু নয়, অনেকটাই খারাপ, তো আমি বলে দিচ্ছি, সেটা শুনে তোমরা লিখো। কেমন? হয়ে গেছে, এবার দেখো বিম্বিসার অঙ্গের রাজা ব্রহ্মদত্তকে পরাজিত করে চম্পা রাজ্যটি জয় করেন। অঙ্গের রাজধানী, এটা অঙ্গের রাজধানী বটে। চম্পা হলো অঙ্গের রাজধানী। ঠিক আছে, এটা পরীক্ষায় পড়ে যে অঙ্গের রাজধানী কোথায়। অঙ্গ একটা রাজ্যের নাম। ঠিক আছে, অঙ্গের রাজধানী চম্পা। তো বলছে চম্পা রাজ্যটি, তো চম্পা রাজ্যটি এমন ছিল যে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে এটা পরিচিত হয়ে গেছিলো। দেখো যে চম্পা জায়গাটাতে
জায়গাটিতে ব্যবসা বাণিজ্য খুব ভালো হতো আর রাজদত্ত কাজে যেসব ভালো জায়গা সেই জায়গায় অধিকার করা। ঠিক আছে, দেখো একটা পয়েন্ট যে অঙ্গ রাজ্যটি বর্তমানে অঙ্গরাজ্যটি বর্তমানে কোথায় আছে বলো তো? অঙ্গরাজ্যটি বর্তমানে আছে বিহারে। ঠিক আছে, এটা আছে বিহারে, ঠিক মতো করে লিখো। ঠিক আছে, লেখা হয়েছে লেখা। আমি আরেকবার পড়ে দিচ্ছি যদি বুঝতে পারছি না তো। বিম্বিসার অঙ্গের রাজা ব্রহ্মদত্তকে পরাজিত করে চম্পা রাজ্যটি জয় করেন। ঠিক আছে, জয় করেন। চম্পা হলো অঙ্গের রাজধানী। ঠিক আছে, চম্পা রাজ্যটিতে ব্যবসা বাণিজ্য খুব ভালো হতো। এই একটা পয়েন্ট গেল। এবার একটা পয়েন্ট লেখো যে অঙ্গরাজ্যটি এখন বর্তমানে আছে বিহারে, মানে অঙ্গের মধ্যে চম্পাটা পড়েছে তো বর্তমানে আছে বিহারে। ঠিক আছে, মুছছি এবারে। খেটে আওয়াজই করছে। লেখো বিম্বিসার দিয়ে একটা পয়েন্ট লেখো যে বিম্বিসার ব্রিজি রাজ্যটি জয় করতে পারেনি। ঠিক আছে, এটা তোমরা লেখো যে ব্রিজি রাজ্যটি বিম্বিসার জয় করতে পারেনি একমাত্র। ঠিক আছে, লেখা হয়েছে, বুঝছি। ঠিক আছে, একটা জিনিস বলে দিই যে বিম্বিসার এমন একজন রাজা ছিলেন যে মানে সব কিছুকে রাজা ছিলেন যে দেখো রাজা হলে হয় কি ওর মনে যতই কিছু বা সম্পত্তি থাক কিংবা জমি জায়গা থাক ওর মনে হবে যে সবসময় আমি পাশের রাজ্যটাকে জয় করব বা সবার পাশের রাজ্যটা জয় করবো কিংবা আমার কথা মতো চলুক। ঠিক আছে, এইভাবেও মানে আঁকাতে আর কি যে আমার কথা সবসময় সবাই শুনুক। ঠিক আছে, তো তিনি মানে বলে দিচ্ছি তিনি যুদ্ধনীতি। এক মিনিট দাঁড়াও। ঠিক আছে, এই বিম্বিসার দেখো মানে রাজ্যকে জয় করার জন্য মানে ওর কূটনীতি পদ্ধতি ছিল যে কীভাবে আমি এই গোটা এলাকাটার আমি সবচেয়ে বড় রাজা হব। ঠিক আছে, দেখো রাজ্য জয় করার জন্য সব কিছুই করেছি। ঠিক আছে, তো ওই কূটনীতি যে জিনিসটা সেটা কূটনীতি ওর মানে 3টা কূটনীতি ছিল। কীরকম যে বলে দিচ্ছি কূটনীতি এটা তোমার লেখো। কূটনীতি এরকম ছিল। ঠিক আছে, কূটনীতি এরকম ছিল। এই পদ্ধতিতে রাজ্যগুলো জয় করত। 1 নম্বর লেখো মিত্রতা। যুদ্ধনীতি। বৈবাহিক সম্পর্ক। ঠিক আছে, দেখো মিত্রতা জিনিসটা কী হয়েছে যে প্রথমে নর্মাল বুঝাবে যে ভাই ওই জায়গাটা আমার চাই, ওই রাজ্যটা আমার চাই, তুই আসবি কি আমার আন্ডারে কাজ করবি কি, আমার কথা মতো শুনবি কি আমার কথা, তাহলে ঠিক আছে। যদি কেউ মানে নিল তাহলে আমি গেল মিত্রতা যে আমার কথা মতো তুই আমার আন্ডারে থাক। ঠিক আছে, এই গেল মিত্রতা। এবার কোনো একটা রাজ্য আছে যে না আমি তোর কথা শুনবো না, তুই কে বটে। ঠিক আছে, তখন ও করে দিল যুদ্ধ। তাও তো হবে না, যুদ্ধে হারালো সব কিছু আর হয়ে গেল, বিম্বিসার হয়ে গেল। 3 নম্বর জিনিসটা হচ্ছে যে ধরো কোনো রাজার ভালো মেয়ে আছে, আমি ওকেই বিয়ে করবো। আমি বিয়ে করলে তো জ্যোতি হিসাবে আমি কোনো রাজ্যতে যে পাবো কিংবা ওইটাই পেয়ে যাবো, গোটা রাজ্যটা পেয়ে যাবো। সেরকমই বিম্বিসার অনেকগুলো বিবাহ করেন। ঠিক আছে,
বিবাহ এই পদ্ধতিতে 1 নম্বর আছে মিত্রতা নীতি, যুদ্ধ নীতি, বিবাহ নীতি। তিনটে নীতি দ্বারাই বিম্বিসার অনেক প্রভাবশালী হয় এবং বিভিন্ন রাজ্য জয় করতে শুরু করে। ঠিক এই বিবাহটা লিখে মুছি। ঠিক আছে, তোমাদের লেখা হয়ে গেছে তো? দেখো, বিম্বিসারের প্রথম স্ত্রীর নাম ছিল প্রথমা স্ত্রী কৌশল দেবী। দেখো তোমরা, ঠিক আছে, কৌশল দেবী। তো এই কৌশল দেবীকে বিবাহ করে যৌতুক হিসেবে কৌশল রাজ্যটি জয় করেন, উপহার হিসেবে কৌশল রাজ্যটি পান। কৌশল রাজ্যটি পায়। দেখো, বিয়ে করছে তার যৌতুক হিসাবে রাজ্যটা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, লেখা হয়েছে। এবার লেখা দ্বিতীয় স্ত্রী। দেখো, এইভাবে নোটটা তোমরা ঠিকমতো করে বানাই যাও। ঠিক আছে, অটোমেটিক মানে একটা কোশ্চেন বাদ যাবে না, যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা করতে পারবে। দ্বিতীয় স্ত্রী ছিলেন চেল্লনা। ইনি ছিলেন অজাতশত্রুর মাতা। অজাতশত্রুর মা। ঠিক আছে, তৃতীয় স্ত্রী ছিল ক্ষেমা। ইনি ছিলেন পাঞ্জাবের মাদ্রা বংশের রাজকন্যা। পাঞ্জাবের রাজকন্যা। দেখালো চেল্লনা, ক্ষেমা, বাসকি। আর একটা জিনিস, একটা বিয়ে করেছিলেন বাসকি বলে। বাসকি বিদেরার কন্যা। বিদেরার বাসকিকে তিনি বিবাহ করেন। ঠিক আছে, দেখো এতগুলো তিনি বিবাহ করেছেন। এখানে রয়েছে প্রথম স্ত্রী ছিলেন কৌশল দেবী, আর যৌতুক ওকে বিয়ে করার পর পেলে যৌতুক হিসেবে কৌশল রাজ্যটি পায়। ঠিক আছে, দ্বিতীয় স্ত্রী চেল্লনা। এই চেল্লনা ছিলেন অজাতশত্রুর মা। ঠিক আছে, আর ক্ষেমা পাঞ্জাব মাদ্রা বংশের রাজকন্যা। মানে সবাইকে বিয়া টিয়া করে অনেক কিছু ওই যৌতুক হিসেবে মানে ওই রাজ্য পাইছে, ওই করে বড় হয়েছিল। ঠিক আছে, বাসকি ছিলেন বিদেরার রাজকন্যা। বিদেরার বাসকিকে তিনি বিবাহ করেন। ওই কোনো একটা ছিল, কোনোটা চুক্তিভিত্তিক ছিল, না হলে করবে না। 3টে 4টে 5টা 10টা যতটা পারে বিয়ে করবে। সম্পত্তির লাভে। ঠিক আছে, সম্পত্তির আশায় হয়ে গেল। তাহলে দেখো, হর্ষঙ্গ বংশ বিম্বিসার। ঠিক আছে, আমি মুছছি। এবার লেখো অজাতশত্রু আসছে। দ্বিতীয় রাজা অজাতশত্রু। লেখো, অজাতশত্রু কার ছেলে বড় বলো? অজাতশত্রুর মা হলেন কে? চেল্লনা। আর বাবা তো বুঝতেই পারছো কে? বিম্বিসার। ঠিক আছে, এই রূপাতে ছিল কি ক্ষণিক।
পয়েন্ট পয়েন্ট তোমরা দিয়ে লিখে যাও, এগুলো সব পড়বে কি পরীক্ষা একটা না একটা, ঠিক আছে। অজাসের কণিক, ঠিক আছে। মন্ত্রী ছিলেন বাসসাকার, বাসসাকার লেখো এটা। হ্যালো, আর একজন মন্ত্রী ছিলেন সুনীতি, লিখে নাও। দেখো অজাতশত্রু রাজা আছে তখন, যখন অজাতশত্রু রাজা আছে তখন কি হচ্ছে যে নিজের পিতা অর্থাৎ বিম্বিসারকে মারে দিয়েছে, হত্যা করছে। বিম্বিসারকে হত্যা করে তিনি হত্যা করে সিংহাসনে বসছে। ঠিক আছে, বিম্বিসার হত্যা করে সিংহাসনে বসে। আর যে রাজ্যটা অর্থাৎ বৃজি রাজ্যটা তো বিম্বিসার যোগে পড়েছিল না, বৃজি, হ্যাঁ, এই রাজ্যটি বিম্বিসার যোগাতে পারে না। তো এইখানে গুপ্তচর হিসাবে অজাতশত্রুর মন্ত্রী বাসসাকারকে গুপ্তচর হিসেবে পাঠায়, ঠিক আছে। তারপর ওই রাজ্যটাকে ও জয় করে নিয়েছে, গুপ্তচর পাঠায়। তারপর পরবর্তীকালে কি হয়েছে, পরবর্তীকালে ব্রিজ রাজ্যটি জয় করছে। লেখো বুঝো। দেখো এই অজাতশত্রু আমলে একটা ভালো কাজ হয়েছিল, কিরকম এটা পরীক্ষায় পড়ে যে 483 বিসি মানে বুঝো, বিসি মানে হলো খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। আর এডি মানে কি খ্রিস্টাব্দ, যাই হোক, এডি মানে খ্রিস্টাব্দ, বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ। তো এই সময় প্রথম বৌদ্ধ সংগতি আয়োজিত হয়। বৌদ্ধ সংগীতি আয়োজিত হয় কার সময়? অজাতশত্রুর সময়। কোথায়? রাজগিরি হতে, ঠিক আছে, রাজগিরি বৌদ্ধ, ঠিক আছে। বৌদ্ধ জৈন নিয়ে তোমাদের ক্লাস দেবো, ঠিক আছে। এটা লেখো, হয়ে গেল। এবার আসছে অজাতশত্রুর পর আসছে উদয়ন বা উদয়ভদ্র, ঠিক আছে। এটা হয়েছে, বুঝছি আমি।
উদয়ন যে অজাতশত্রুর পরে বসছে সিংহাসনে। হ্যাঁ, তো এই পাটলিপুত্র শহরটি প্রতিষ্ঠা করছে। পাটলিপুত্র শহরটি প্রতিষ্ঠা করেন। ইয়ার আমলে এটাই হয়েছে, আর কিছু হয় নাই। হয়েছে। আর পাটলিপুত্রের শহরটি ছিল এখানে লেখা, পাটলিপুত্র শহরটি ছিল। এবার ঠিক মতো করে ভিডিওটা না দেখলে কোনো বুঝতে পারবে না কখন কোনটা লিখছি। পাটলিপুত্র শহরটি ছিল গঙ্গা এবং সোন নদীর সঙ্গম স্থলে। গঙ্গা এবং সোন নদীর সঙ্গম স্থলে। आराम से नोट करो। हाँ, একেবারে ভালো করে পয়েন্ট দিয়ে করো। ঠিক আছে। উদয়ভদ্র এই পাটলিপুত্র শহরটি প্রতিষ্ঠা করছে। ঠিক। আর পাটলিপুত্র শহরটা বলছে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে। আসলে ইয়ার আমলে এই কাজটাই হয়েছে, অন্য কিছু হয়নি। তারপর যে রাজারা আসছে মুচ্ছে, তোমার লিখেছিস দেখো, মুচ্ছে তারা বিম্বিসার গেল, অজাতশত্রু গেল, উদয়ন গেল, এবার আসছে অনিরুদ্ধ। এবারে ইয়াদের এই রেজাল্টের অত ইম্পর্টেন্ট নাই। ঠিক আছে। অনিরুদ্ধ বসছে, তারপরে আসছে মুন্ডা। আর তারপরে নাগদশক। তাহলে প্রথমে কে ছিল? প্রথম আইলো বিম্বিসার, তারপরে এলো অজাতশত্রু, তারপরে উদয়ন, তারপর কে এলো অনিরুদ্ধ, তারপরে মুন্ডা। বানটা বুঝতে পারছি না, জাননি, আধার কার্ড আমার একটু খারাপ। মুন্ডা, তারপরে আসছে নাগদশক। এই নাগদশকই হলেন কি হর্ষ বংশের শেষ রাজা। শেষ রাজা লেখো। কি হলো? যে বিম্বিসার হলো, অজাতশত্রু হলো, উদয়ন হলো, তারপরে হলো অনিরুদ্ধ, তারপর মুন্ডা, তারপর নাগদশক। লেখা ভালো করে। এবার আসে শিশুনাগ বংশ। দেখো, হর্ষ বংশের রাজা কাকে বললাম? হর্ষ বংশের শেষ রাজা হলেন নাগদশক। তো এই নাগদশককে হত্যা করে শিশুনাগ কি করছে? শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করছে। প্রতিষ্ঠা করেন। লেখো।
শিশুনাগ, অবন্তীর রাজাকে যুদ্ধে পরাজিত করে শত্রুতার অবসান ঘটায়। ঠিক আছে, দেখো নাগ দর্শককে হত্যা করে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করছে। হ্যালো, মানে করেন। আর শিশুনাগ অবন্তী রাজাকে যুদ্ধে পরাজিত করে অবন্তী মগধের মধ্যে 100 বছরের শত্রুতার, মিস্টেক হয়ে যাচ্ছে, 100 বছরের শত্রুতার অবসান ঘটায়। দেখতে পাচ্ছেন না, জানি নেই, একটু দেখা যেমন দেখায় আর কি। ঠিক আছে, 100 বছরের শত্রুতার অবসান ঘটাচ্ছে। ঠিক আছে, মুছি তাহলে। এবার আসছে শিশুনাগের পর কে আসে? কালাশোক। ঠিক, শিশুনাগের পর আসছে কালাশোক। বা একে কাকবর্ণ বলা হয়, বা একে বা কাকবর্ণ, কাকবর্ণ। কাকবর্ণ কেমন হয়? এই কালাশোকের আমলে সেরকম কিছু ঘটনা ঘটে নাই, তবে একটা হচ্ছে যে একটা ঘটনা ঘটছে যে 383 বিসিতে, 383 বিসিতে দ্বিতীয় বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়। কোথায় হয়েছে বলো? পাটলিপুত্রতে, পাটলিপুত্র, বৈশালীতে। দেখো আমার নাতা লেখা খারাপ, তোমরা একটু শুনে লিখে নাও। ঠিক আছে, ওই যে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেছে কে? শিশুনাগে মানে হর্ষবংশের শেষ রাজা, অর্থাৎ কাকে? হর্ষবংশের শেষ রাজা নাগদর্শককে হত্যা করে শিশুনাগ বংশ নিজে প্রতিষ্ঠা করছে। হলো, এবারে শিশুনাগ হয়ে গেল। তারপরে কে আসছে? যে শিশুনাগের পর আসছে কালাশোক বা কাকবর্ণ। এর আমার কি ঘটছে? এর আমার দ্বিতীয় বৌদ্ধ সংগতি ঘটছে। কখন? না 383 বিসিতে। কোথায়? না বৈশালীতে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। দেখো আজকে ভিডিওটা বেশি বড় করবো না। আজকে যেহেতু 5টা আমাদের রাজবংশ আছে, তো 5টা রাজবংশের মধ্যে আজকে দুটো হলো, কি হলো? হর্ষঙ্গ ও শিশুনাগ, এই দুটো কমপ্লিট। যেখান থেকে প্রশ্ন আসো তোমরা পারবে। বাদ কি রইল? হর্ষনাগ, নন্দ বংশ, মৌর্য বংশ আর শুঙ্গ বংশ। ঠিক আছে, এইটা একাই বড় আছে, বাকি দুটো অনেক ছোটো ছোটো আছে। ঠিক আছে, ওইটা ভিডিও আমি পরে ভিডিওতে এটা আপলোড করে দেবো। ঠিক আছে, লেখা হলো। দেখো এবার কয়েকটা কিছু কথা বলি, যে যারা ডাব্লিউবি বা কেপির জন্য পড়েছ তাদের ক্ষেত্রে এরকম শর্ট এসে কি মুখস্থ করে কী লাভ আছে বলো? মুখস্থ মনে থাকবে না শিওর। আমি যে নোটটা তোমাদেরকে লিখে দিলাম আজকে, তোমরা যদি ঠিকমতো করে লিখে থাকো তো ওইটা পড়লে অটোমেটিক মনে আসবে, পর মনে আসবে। বুঝলাম? বলো দেখি একবার প্রথম থেকে কী হলো, যে মগধকে জানতে গেলে আর 5টা রাজবংশ পড়তে হবে। ঠিক আছে, 5টি রাজবংশকে জানতে হবে। কী কী? না, হর্ষঙ্গ, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ। ঠিক আছে, ওই 5টা তোমার মুখস্থ করে নেবে পর ওটা থেকে প্রশ্ন আসতে পারে। এবার কী হয়েছে যে হর্ষঙ্গ বংশ তো এলো, হর্ষঙ্গ বংশ অনেক রাজা রাজত্ব করছে। কে রাজত্ব করছে? না, প্রথম এলো বিম্বিসার, উপস্থিত করছে ওই বংশটাকে বিম্বিসার। তারপর কে এলো? বিম্বিসারের পুত্র কে আসে? অজাতশত্রু। তারপর আসছে কে? উদয়ন। তারপর কে আসে?
অনিরুদ্ধ, তারপরে কে আসছে মুন্ডা, তারপরে কে আসছে নাগদশক, হয়ে গেল 6টা। হ্যাঁ, এবার কি এলো ওটা সম্পর্কে যা হলো তারপরে কে আসছে ওই নাগদশক হতে করে কে আসছে না শিশুনাগ বংশ। শিশুনাগ বংশ বলছে কে শিশুনাগ, তারপরে কে আসছে কালাশক বা কাকবর্ণ। তার মানে কী হয়েছে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে হয়েছে। আর প্রথম বৌদ্ধ সঙ্গীত কেমন হয়েছিল বলো? তো এটা তোমাদের বাড়ির কাজ, আমি বলেছি ভিডিওতে, বসে দেখবে। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, এটা প্রথম বৌদ্ধ সঙ্গীত হয় অজাতশত্রু আমলে 483 বিসিতে, আর দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কত 383 বিসিতে কালাশক বা কাকবর্ণ আমলে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলে জানাবে। আর পরে ভিডিওতে আমি বাকি বংশগুলো আলোচনা করে দেবো, তোমরা নোট করে নেবে। হ্যাঁ, তো এটা অনেক ভালো, তোমাদের উপকৃত হবে। আর ভিডিওটা সেই জায়গায় শেয়ার করে যেখানে তোমার কোনো ভাই বা দাদা কিংবা বন্ধু কিংবা বান্ধব তোমাদের WBA বা KPর জন্য পড়াশোনা করছো, এই নোটটা তোমাদের খুবই উপকার করবে। ঠিক আছে, তোমাদের অনেক কাজ দেবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।